সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায়। আপনারা দেখছেন সেন্সেশন প্রেজেন্স তারকা কথন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বিনোদন জগৎ, বাংলাদেশের সংস্কৃতি এবং 2024 সালের জুলাই পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাদেশের সব ক্ষেত্রেই আমরা চেয়েছিলাম পরিবর্তন, আমরা চেয়েছিলাম একটি ইতিবাচক সাড়া এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে ইতিবাচক পরিবর্তনের পথে যখন আমরা হাঁটতে শুরু করলাম তখন দেখেছি প্রত্যাশার জায়গাটিতে খানিকটা অন্যরকম বাস্তবতা এবং বর্তমান সময় আমরা 2 বছর পরে যদি চিন্তা করি সেই জায়গাটাই আসলে আমরা কি পেলাম কিংবা আমাদের প্রত্যাশা কেমন ছিল, প্রাপ্তিটা কেমন হয়েছে এবং আমাদের আকাঙ্ক্ষা কি, বা আমরা কেমন বাংলাদেশ চাই, কেমন বিনোদন জগৎ চাই, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো তারকা কথনের স্টুডিওতে। আমাদের সঙ্গে এইসব নিয়ে কথা বলার জন্য আজকে তারকা কথনের স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন, পরিচিত হয়নি তাদের সঙ্গে, আমাদের অতিথিদের সঙ্গে রয়েছেন খিজির হায়াত খান, চলচ্চিত্র নির্মাতা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ, বিনোদন সাংবাদিক, আমার দেশ। দুজনকে স্বাগত। যেহেতু কথার বিষয় হলো আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা এবং বাস্তবতা, এবং আমরা যদি 2 বছর আগের কথা চিন্তা করি, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল এবং একটি ইতিবাচক পরিবর্তন আশা করেছিল, সেই জায়গাটাই যদি শুরুতে আসতে চাই, খিজির হায়াত খান আপনার কাছে জানতে চাই। আমরা তো স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর বাংলাদেশের, একটি সুন্দর ইন্ডাস্ট্রির, একটি সুস্থ ইন্ডাস্ট্রির। সেই জায়গাটাই আসলে আমরা 2 বছর পরে বাস্তবতা কি, বাস্তব চিত্রটা কি একটু শুনি আপনার কাছে। ঠিক 2 বছর আগে এই দিনে এই মুহূর্তে আমি বারিধারা ডিওএইচএস এর মধ্যে হাজার হাজার মানুষের সাথে আটক অবস্থায় ছিলাম। দুই পাশে দুটো আর্মি ক্যাম্প করে, বাংকার করে আটকে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে 2 বছর পরে এসে এই মুহূর্তে সেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে পারছি। বাস্তবতা যদি আমি বলি যে দেখেন, রাষ্ট্র সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। একটা রাষ্ট্রকে আপনি একদিনে ফিক্স করে ফেলতে পারবেন না। 52, 69, 71, 90, 24 একটা 56 বছর বয়স্ক একটা রাষ্ট্রের এতগুলা ধাপ আমাদেরকে পার হতে হয়েছে সেই 52 থেকে। জুলাই পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মধ্যে আমরা গিয়েছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের তেমন রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, বিশালভাবে চারিদিকে ষড়যন্ত্র চলছিল, এত আন্দোলন চারিদিকে, সব কিছু মিলিয়ে যেই প্রত্যাশা আমাদের ছিল, আমরা ভেবেছিলাম যে সব কিছু ওভারনাইট ঠিক হয়ে যাবে। বাট একটা দেশের ওভারনাইট যখন প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনি চাইলেই এটাকে ওভারনাইট ঠিক করে ফেলতে পারবেন না। সো আমি বলবো যে আমাদের প্রত্যাশা অনেক ছিল, বাট আমরা সেই জায়গায় যেতে পারি নাই। বাট আমরা অনেক ইতিবাচক দিকে অগ্রসর হয়েছি। একটা নির্বাচন আমরা পেয়েছি, কারণ এর আগে 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। একটা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে একটা মানুষও মারা যায়নি। বাংলাদেশের কোনো নির্বাচনের, জাতীয় নির্বাচনের ইতিহাসে সেটা নাই। আপনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, এই যে এত গুম খুন লুটতরা, যেগুলো নিয়ে কথা বলতে পারতেছেন, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় একটা সব কিছু মুক্তভাবে বলতে পারতেছেন, এগুলো একটা দেশের জন্য অনেক বড় স্টেপ। আমরা একটা জেলখানার মধ্যে ছিলাম 16-17 বছর। কথা বলতে, লিখতে আমাদেরকে 10 বার ভাবতে হতো। সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। কিন্তু ওই যে আমি বললাম, প্রত্যাশা ছিল যদি জুলাই পরবর্তী সময় একটা বিপ্লবী সরকার হতো বা একটা জাতীয় সরকার হতো, সবাই মিলে চিন্তা করতো যে না, 3 থেকে 5 বছরের জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে শুধু দেশটা নিয়ে ভাববো, দেশের সংস্কারগুলো করব, তাহলে হয়তো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। বাট আনফর্চুনেটলি 5ই আগস্টে হাসিনা বা আওয়ামী লীগ পালিয়ে গেল, 8ই আগস্ট যে সরকারটা হলো, তখন থেকেই আমরা আবার ওই দলীয় স্বার্থে চলে গেলাম, যার কারণে শুরুতেই কিন্তু আমরা হোঁচট খেয়ে গিয়েছি। এবং এই কারণে আমাদের যে প্রত্যাশাটা ছিল, এই যে এত মানুষ রক্ত দিল, এত মানুষ আহত হলো, ওই প্রত্যাশাটা শুরুতেই হোঁচট খেয়ে যায়। বাট তারপরও ওই যে আমি বললাম, আপনি তো জীবনে সব চাইলে পাবেন না, যতটুকু আমরা পেয়েছি
এটার উপরে ক্যাপিটালাইজ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমি এবারে মোহাম্মদ আসাদুল্লাহ আপনার কাছে আসছি। বিনোদন সাংবাদিকতা এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রফেশন এবং এখানে প্রত্যেকটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে কোনো শব্দ আমরা যদি চিন্তা করি, এই যে জুলাই নিয়ে যখন কথা বললেন, এই যে বলা হয় অনেক সময় যুদ্ধ, আসলে কি এটাকে আমরা যুদ্ধ বলতে পারি? এটা কি যুদ্ধ? যুদ্ধের যেই আমাদের ঐতিহাসিক ফ্রেমগুলো, আমরা ইতিহাস থেকে যুদ্ধের যেই ফ্রেমগুলো জানি, সেই ফ্রেমে এটাকে ফেলার সুযোগ নাই। কিন্তু যখন আপনি বুলেটের সামনে দাঁড়াচ্ছেন, যখন আপনার জীবন হুমকির মুখে, সেটাই তো যুদ্ধ। আমরা তো আমাদের জীবনের যুদ্ধটাকে নানানভাবে দেখি। একজন সংসারের যুদ্ধ করছে, একজন দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছে, তারপরে নানান রকম যুদ্ধের ভেতরে আমরা থাকি। সেই জায়গা থেকে জুলাই অবভিয়াসলি একটা যুদ্ধ। কারণ জুলাইতে আমার সামনে যখন কেউ গুলি খেয়ে পড়ে গেছে, আমি তখন জানি যে আসলে এটা কি, মানে এটা নিঃসন্দেহে যুদ্ধ। আচ্ছা, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা যদি বিনোদন জগতের কথা চিন্তা করি, তাহলে সাংবাদিকতার জায়গাটাই আপনি গত 2 বছরে কি কি পরিবর্তন দেখলেন, বা কোন কোন জায়গাটিতে মনে হয়েছে যে এটা ইতিবাচক একটা প্রভাব পড়েছে বাংলাদেশের বিনোদন জগতে? ইতিবাচক প্রভাব তো অবশ্যই আছে। আমাদের জুলাইয়ে যারা সম্মুখ সারিতে ছিল, আমরা তাদের নিয়ে হিউজ রিপোর্ট করতে পারছি, পজিটিভ নেগেটিভ সব কিছু করতে পারছি। কিন্তু জুলাইয়ের আগে এই সুযোগ আমাদের ছিল না। আমরা মানে একটা রিপোর্টের কারণে কি হয়েছে সে ধরনের ইতিহাস আমাদের জানা আছে। তো জুলাইয়ের পরে সাংবাদিকদের জন্য বা সংবাদ মাধ্যমগুলো যারা পরিচালনা করে, তাদের জন্য একটা মানে দুর্দান্ত সুযোগ এসেছিল। বেশিরভাগই সেটা গ্রহণ করেন নাই। তারা চাইলে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা বজায় রেখে সাংবাদিকতাকে, বাংলাদেশের সাংবাদিকতাকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারতেন। কিন্তু তারা আসলে যেটা হয়, আমরা একটা মিম হয়তো আপনিও দেখেছেন যে একটা ঘোড়ার গলায় যে রশিটা থাকে, সেই রশিটা কোথাও বাঁধা নেই, জাস্ট একটা চেয়ারের উপরে আছে, তারপরে ঘোড়াটা দাঁড়ায় আছে। কারণ ঘোড়াটা মনে করে যে তার গলায় যেহেতু রশি আছে, এটা কোথাও না কোথাও বাঁধা আছে। তো একই ব্যাপারটা ঘটেছে আমাদের সংবাদ মাধ্যম যারা চালান তাদের ক্ষেত্রে। ওনারা ভাবছেন যে আমাকে এখনো কারো না কারো সেফ খেলতে হবে, হ্যাঁ, কারো না কারো আনুগত্য করতে হবে। তো তারা চাইলে এই জায়গা থেকে বের হতে পারতেন, তারা সুসাংবাদিকতাটাকে করতে পারতেন। আমি আমার কালচারাল ডিপ্রেশনের একটা জায়গা বলি। জুলাইয়ের পরে এখানে খিজির ভাই আছেন, ডিরেক্টর, উনি হয়তো মন খারাপ করবেন। জুলাই এত বড় একটা ইভেন্ট, আমাদের রিয়া গোপকে নিয়ে একাধিক সিনেমা হতে পারে, আমাদের মুগ্ধকে নিয়ে সিনেমা হতে পারে, আবু সাইদকে নিয়ে সিনেমা হতে পারে, ইভেন যে এনায়েতপুর থানায় অ্যাটাক হয়েছিল, সেই থানা অ্যাটাক নিয়েও সিনেমা হতে পারে। কিন্তু আমরা দেখছি যে জুলাইয়ের পরে আমাদের ডিরেক্টর যারা আছেন বা চলচ্চিত্রের বা কালচারে যারা আছেন, তারা কেন যেন এই চোখের সামনে এত বড় বড় ঘটনা দেখার পরেও তারা এই ব্যাপারগুলো নিয়ে যে সিনেমা করা যায়, সিনেমা বানানো যায়, এই উপলব্ধি তাদের হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আমরা চেয়েছিলাম এটা নিয়ে অনেক কালচারাল কাজ হবে। একটা ধরেন আমরা জুলাইকে জেনেছি কিভাবে, মানুষের রিল থেকে। এই যাত্রাবাড়িতে গোলাগুলি হচ্ছে, রান্নাঘরের জানালা দিয়ে একজন নারী ভিডিও করছেন, সেই ভিডিও দেখে আমরা বুঝছি যে কিভাবে ওপেন ফায়ার হচ্ছে। কিন্তু এটাকে যখন আরো সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা হবে, সেটা তো দীর্ঘদিন বেঁচে থাকবে। তো জুলাই যদি কখনো ম্লান হয়ে যায়, সেটার পেছনে আমাদের খিজির হায়াত খান ভাইদেরও আমি দায়ী করব। আমরা এই জায়গাটাতে উত্তরটা নিশ্চয়ই দিতে চাই না। ভেরি কারেক্ট পয়েন্ট। এখন আমরা কেন জুলাই নিয়ে সিনেমা বানাতে পারিনি, আপনি একটু জেনে খুশি হবেন। আমার নেক্সট ছবির নাম রক্তের ঋণ। সেটা পিলখানা হত্যাকাণ্ড এবং গুম খুনের উপরেই ছবিটার চিত্রনাট্য। বাট ওটার ফান্ডিং করতে বাংলাদেশে কোনো ইনভেস্টর এগিয়ে আসবে না। সো প্রথমেই আমি আপনাকে সীমাবদ্ধতা বলি। এই মুহূর্তে জুলাই নিয়ে আপনি যদি মিডিয়াতে একটু যোগাযোগ করেন, আপনি হাতে গোনা কয়েকজন মানুষকে পাবেন যারা জুলাই নিয়ে কথা বলতে চায়। আপনি জুলাইয়ের কোনো কিছু নিয়ে সিনেমা বানাতে চাবেন, আপনি ফান্ডিং পাবেন না, কেউ ফান্ডিং দেবে না। আচ্ছা, কিন্তু আমি এখানে একটি প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে হাতে গোনা কয়েকজন কথা বলতে চান, কিংবা হাতে গোনা কয়েকজন হয়তো কাজ করতে চান, কিংবা ফান্ডিং দিবে না। কিন্তু সেই সময়টাই মানে যে বিষয়টি আমরা দেখেছি যে সকলেই চেয়েছিল পরিবর্তন, কিংবা সব স্তরের যারা রয়েছেন সবাই মাঠে নেমেছিল কম বেশি। তো সেক্ষেত্রে কেন তাহলে তারা কথা বলতে চাচ্ছে না বা তারা ফান্ড করতে চাচ্ছে না? পৃথিবীতে ভয় একটা অনেক বড় ওয়েপন।
এই যে একটা বিশাল স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যারা এখন একটা পাশের দেশে বসে কনস্ট্যান্টলি আপনাকে হুমকি দিচ্ছে, লিস্ট করতেছি, তোদেরকে মারবো, তোদেরকে ধরবো, আমরা এসে নেই, ডিসেম্বরে আসতেছি, কালকে আসতেছি, আমরা দেখে নিব। শিল্পীরা এমনি একটু দুর্বল হয়, তো ওরা চিন্তা করছে আল্লাহ, প্লাস এই যে একটা কালচারাল ফ্যাসিজম চলতেছে, কনস্ট্যান্ট থ্রেট, তো শিল্পীরা তো অ্যাজ আই সেড বাংলাদেশের শিল্পীদের মেরুদণ্ড এমনি আমাদেরটা বাঁকা, আনফর্চুনেটলি এটা আমি অ্যাকসেপ্ট করিনি, নানা কারণে বাঁকা, এটা যে আমাদেরকে দোষ দিবেন তা না, আর্থসামাজিক সব কিছু মিলিয়ে আমাদের কিছু মিলিয়ে আমাদের হাত পাততে হয় যে আমাকে একটু বাঁচাবেন, আমি মরে যাচ্ছি। পৃথিবীর কোনো দেশের শিল্পীদের সার্বিক অবস্থা এত খারাপ না আমাদের যেমন, আমাদের 2-3টা শিল্পী ছাড়া প্রত্যেকেরই প্রতি মাসের খরচ উঠাতে যান বের হয়ে যায়, সেটা ডিরেক্টর হোক, কি বলে আর্টিস্ট হোক, সিঙ্গার হোক বা ক্রু হোক। তো যার কারণে এই যে ভয়টা ওরা ক্রিয়েট করতে পেরেছে এবং এটাকে কাউন্টার করার মতো যে শক্তিটা, ঐক্য দরকার ছিল, সেই ঐক্যটাতে কেউ লিড করতে পারেনি। ওই যে আমি বলছি প্রথমেই ভাগ হয়ে গেছে, আমি বিএনপি, তুমি এনসিপি, তুমি জামাত, কিন্তু বাংলাদেশ কেউ ছিল না। আমরা আন্দোলনে গেছি সবাই একসাথে বাংলাদেশ হয়ে, বাট 8 তারিখের পর আমরা সবাই দলে দলে ভাগ হয়ে গেছি, স্বার্থ নিয়ে আমরা দৌড়ানো শুরু করছি, যার কারণে ঐক্যে ফাটল হয়ে গেছে। এ কারণে জুলাইয়ের 2 বছরের মাথায় এসে জুলাই নিয়ে কথা বলার সাহস আমাদের নাই। ভেরি আনফর্চুনেট, এত এত মানুষ মারা গেল বাংলাদেশে, ইতিহাসে চোখের সামনে এত এত মানুষ মারা গেল, ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলোকে ডকুমেন্ট করলো, আমি ন্যাশনাল মিডিয়ার কথা বাদই দিলাম। তারপরও এই দেশের একটা হিউজ জনশক্তি, যেই মানুষগুলো তাদেরকে মারছে তাদের প্রতি একটা সহানুভূতি কাজ করে, তাদের এগেনস্টে কথা বলতে গেলেই বলে যে আমরা স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধের 71 কি আওয়ামী লীগ কিনে নিছিল? কিনে তো নেয় নাই। হ্যাঁ, ওরা নেতৃত্ব দিছিল, ওরা একটা ইম্পর্টেন্ট স্টেক ছিল, বাট তুমি যখন, আমার বাবা যদি আজকে আমার সামনে খুন করে, আমি যদি তার সুসন্তান হই, আমাকে বলতে হবে আমার বাবা খুন করছে, আমি তাই করছে। বাট এত কিছু থাকার পরও সহানুভূতি নিয়ে কথা হয়, বলা হয় যে আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আমি বলি না যে ইন্টারিমের সময় খুব ভালো কাজ করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বাট তারা তো মানুষ মারে নাই। তো এটা আমার কাছে খুব কষ্ট লাগে যে এই আমাদের জাতি, আমরা এটা থেকে কবে বেরোতে পারবো আমরা জানি না, যে আমরা বাংলাদেশের পক্ষে না, আমরা সবসময় দলের পক্ষে। আমি হায়াত ভাইয়ের সঙ্গে একটু যোগ করতে চাই। জুলাইয়ের পরে কালচারাল মুভমেন্ট নিয়ে যেই ব্যক্তিটি সবচেয়ে বেশি কথা বলেছিলেন, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে, শরীফ ওসমান হাদি। দেখেন, জুলাইতে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে যখন অ্যাটাক করার প্ল্যান হয়েছে, সবার আগে হাদিকে টার্গেট করা হয়েছে, যেই কারণে আমাদের কালচারাল মানুষগুলো, আপনি যে প্রশ্নটা করেছিলেন কেন ভয় পায়, এটাও একটা বড় কারণ। একজনকে মেরে সবাইকে বুঝাই দেওয়া হয়েছে হাদিকে মেরে ওরা সবাই, তুমি পলিটিক্স করো, নো প্রবলেম, কালচার নিয়ে কাজ করবে না। আনফরচুনেটলি ওটা ব্যাকফায়ার করেছে। এত মানুষ হাদির জানাজাতে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ হয়েছে, ওরা ওইটা ক্যালকুলেট করে নাই যে এটা এরকম ভাবে, যার কারণে ওই মুহূর্তে তারা পলিটিক্স, যাক আমরা পলিটিক্সে যেতে চাই না, বাট ভয়, ভীতি, ভয়টা বললো যে আমাদের যে সাংবাদিকরা আছে, আমাদের যে জার্নালিস্টরা আছে, তারা সব সময় মনে করে যে আমাকে সেফ খেলতে হবে। আচ্ছা, এখন কে সরকারে, এমন ভাবে থাকতে হবে যে সরকারকে সেফ কিংবা এরপরে কে আসছে। আমরা যতদিন এগুলা থেকে বেরোতে না পারবো, বাংলাদেশ ওই তৈলাক্ত বাঁশের বানরটার মতো 2 ফিট উপরে উঠবে, 3 ফিট নিচে নামবে। আমাদেরকে জুলাই আমাদেরকে কি শিখাইছে? বাচ্চাগুলো যে আমাদের জন্য মারা গেল, গুলি খাইলো, ওরা আমাদেরকে কি বলে গেছে যে ডোন্ট বি অ্যাফ্রেড। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। আমি এই জায়গায় একটা ব্যাপার বলি, তারকা কথন, এটা একটা গ্ল্যামারাস প্রোগ্রাম, সাধারণত গ্ল্যামার নিয়ে আলাপ হয়, কালচারের একদম কোর জায়গাটা নিয়ে আলাপ হয়। কিন্তু আজকে এই প্রোগ্রামের আয়োজক যারা আছেন, তারা যেভাবে এটাকে জুলাইয়ের সঙ্গে অ্যালাইন করেছেন, আপনি কিন্তু আর কোনো মিডিয়াকে দেখবেন না, খুব কম। তো বাংলাদেশে তো হিউজ মিডিয়া, সবাই যদি 1-2টা করে প্রোগ্রাম করে, তার যেই ধারা, কেউ রিলিজিয়াস প্রোগ্রাম করছে, রিলিজিয়াসের সাথে জুলাইকে অ্যালাইন করা যায়, কেউ বিজনেস প্রোগ্রাম করছে, বিজনেসের সাথে জুলাইকে অ্যালাইন করা যায়। এভাবে যদি সবাই জুলাই নিয়ে কথা বলতো,
তাহলে আমার মনে হয় এই ভয়টা আরো কমে যেত। এই- এই জায়গায় আমি তারকা কথন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। এটা দারুণ আপনাদেরকেও একটা ধন্যবাদ আসার জন্য, কথা বলার জন্য। এবারে আমি একটু মোহাম্মদ আসাদুল্লাহ আপনাকে জিজ্ঞেস করব, একটা দেশের সংবাদ মাধ্যম ফোর্থ স্টেট অফ আ নেশন, এটা আমরা বলছি। তো সংবাদ আমরা তো সবসময় পড়াশোনা করি কিংবা যখন দেখি প্র্যাকটিসের জায়গাটায় আমরা চেষ্টা করি অবজেক্টিভিটিটাকে ধরে রাখার, এবং সাংবাদিকরাই শুধুমাত্র বুঝতে পারেন যে কতটুকু দেখানো হচ্ছে বা জানানো হচ্ছে আর কতটুকু হচ্ছে না, কতটুকু বা আসলে ঘটেছে। কতটুকু ঘটেছে, মানে একেবারেই সাক্ষী কিন্তু সাংবাদিকরাই হয় সরাসরি যদি আমরা চিন্তা করি। সেই জায়গায় বর্তমানে আমরা যদি একেবারে বিনোদন ইন্ডাস্ট্রির কথাই চিন্তা করি, সেই জায়গাটাই আমাদের বর্তমানে যে বিনোদনের যে চর্চা কিংবা চলচ্চিত্র বলি, টিভিসি বলি, গান বলি, নাচ বলি, পারফরমেন্স বলি, আমরা তো দেখি যে প্রত্যেকটা জায়গাতেই পলিটিক্সটা খুব প্রকটভাবে আছে। আমরা যতটাই অ্যাপলিটিক্যাল ওয়েতে চিন্তা করতে যাই না কেন, একটা সরকার যখন ক্ষমতায়, ওই সরকারের পক্ষে যারা, শুধু তারাই দেখা যায় কাজ করতে পারে। অন্যান্য যারা অন্য মতাদর্শে বিশ্বাসী তাদেরকে বিভিন্নভাবে বন্ধ রাখা হয় বিভিন্ন জায়গাটা থেকে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। নাম্বার ওয়ান, যে কালচার এখানে সবাই কাজ করবে, যে মেধাবী সে কাজ করবে, যার কাজের সুযোগ আছে, যার কাজের চাহিদা আছে সে কাজ করবে। কিন্তু আবার আমরা তো কালচার অতি অবশ্যই সোশ্যালের বাইরে না, সামাজিকতার বাইরে না। এখন সামাজিকভাবে একজন যদি একটা দেশে 1400 মানুষ মেরে ফেলা হয় এবং তারপরে সে এই মানুষ মারার প্রতিবাদে যারা মিছিল করছে তাদের প্রতিবাদে তারা মাঠে নামে। আপনি হয়তো জানবেন যে 2 তারিখে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আমাদের শিল্পীরা ছাত্রদের পক্ষে মাঠে নেমেছিল। তারা এই হত্যা বন্ধ করতে চেয়েছিল, তারা বিচার চেয়েছিল, তারা পদত্যাগ চেয়েছিল ওই সময় সরকারের। আবার 2 তারিখ বা 3 তারিখ এফডিসিতেও আবার আরেকটা সমাবেশ হয়েছে, মানববন্ধন হয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছে যারা আন্দোলন করছে তারা পাকিস্তানের প্রেতাত্মা। খুবই নাম যারা, আমি নাম বললে সবাইকে আপনি চিনবেন, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে চিনবে। সেই মানুষেরা গিয়ে বলছে, চোখের সামনে দেখছে যে মুগ্ধর ভিডিও তখন আমরা সবাই দেখছি, আবু সাইদের ভিডিও দেখছি, রিয়া গোপের ঘটনা জানি, বুলেটে গ্রিল ফুটো হয়ে গেছে সেই দৃশ্য আমরা দেখছি। তারপর আমরা বলছি যে যারা আন্দোলন করছে এরা পাকিস্তানের প্রেতাত্মা, কোন একটা দেশের সাথে তাদের মতো করে, তো তাদের মতো করে তারা ব্যাখ্যা করছে। এখন কালচার, এই মানুষগুলো তো মানসিকভাবে শিল্পী না, তারা হয়তো কোনো কারণে শিল্পের সঙ্গে আছেন, কিন্তু আমি তাদের শিল্পী মানতে নারাজ। তো আপনি যদি সামাজিকতা, রাষ্ট্র এগুলোকে আলাদা করে শুধু নিজের শিল্পী পরিচয় দিয়ে যখন যে সরকার আসবে সেই সরকারের গুণগান গেয়ে আপনি কাজ করে যেতে চাইবেন, আমার মনে হয় না দর্শকও তাকে গ্রহণ করবে। তো তাদের এখন শিল্পটা কখন হয়? যখন অডিয়েন্স গ্রহণ করে। তো অডিয়েন্স যদি কাউকে বঞ্চিত করে তাহলে হায়াত ভাই চাইলেও তো তাকে নিয়ে কাজ করতে পারবে না। সুতরাং শিল্পের ওই দায়বদ্ধতাটা থাকে, সমাজের প্রতি যেই দায়বদ্ধতা সেটা সে ধরে রাখলে সে সবসময় কাজ করতে পারবেন। আমি বাঁধনের কথা বলি, বাঁধন আওয়ামী লীগের সময় কাজ করেছেন, মাঝে করছেন, এখনও করছেন, আগামীতেও করবেন। কারণ উনি যখন তার বিবেকটা নাড়া দিয়েছে উনি তখন মাঠে নেমেছেন। তো এই জায়গাগুলো যারা ইয়া করবে, আজকে যদি যেই বর্তমান সরকার এরা যদি খারাপ করে, আওয়ামী লীগের মতো ওই ধরনের স্বৈরাচার হয়ে ওঠে, তখন যারা মাঠে নামবে তাদেরকে আবার তারপরের প্রজন্ম মনে রাখবে। যারা নামবে না, যারা এই সরকারের গুণগানই গেয়ে যাবেন, এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। এটা আমাদের চলমান প্রক্রিয়ার অংশ। আমার মনে হয় যে গ্রহণ বর্জন এটা থাকবেই। আপনি যদি দর্শকের মানে বাংলার মানুষের সাথে সহমর্মী না হন, বাংলার মানুষ আপনার কাজ দেখবে না, এটা স্বাভাবিক। আসছি এবার একটু খিজির হায়াত খান, আপনার কাছে নির্মাণ শৈলীর কথা চিন্তা করি যদি, কিংবা যদি চলচ্চিত্রের কথাই চিন্তা করি, এটা তো খুবই শক্তিশালী একটা মাধ্যম, এবং এই শক্তিশালী মাধ্যমে আমরা শক্তিশালী অনেক গল্প ফুটিয়ে তুলতে পারি। সেই জায়গাটাই জুলাই নির্মাণের কথা আসছিল, এবং শিল্পীর দায়বদ্ধতার বিষয়টাও আমরা শুনলাম। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনার কি মনে হয় দায়বদ্ধতা কতটুকু যারা কাজ করছেন এই সেক্টরে? না, শিল্পীর দায়বদ্ধতা তো তার দেশের প্রতি। শিল্পীর দায়বদ্ধতা থাকতে হবে নীতির প্রতি, ন্যায়ের প্রতি, সত্যের প্রতি। এখন শিল্পী যদি দলদাস হয়ে যায়, সে যে দলই হোক, তাহলে তো শিল্পী প্রথমেই সে তার যে দায়িত্ব সেটা থেকে সরে গেল। এই যে ঋত্বিক ঘটক কি বলে আছে যে আমি আমার চলচ্চিত্র দিয়ে সবসময় তোমাকে আমি প্রশ্ন করব, চলচ্চিত্র ফুল না,
চলচ্চিত্র অস্ত্র, তাই না? এখন বাংলাদেশের চলচ্চিত্রের বাস্তবতা খুবই কঠিন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এই মুহূর্তেও কোমায় আছে। সেই ক্ষেত্রে আমরা জুলাই নিয়ে যখনই কাজ করতে যাব, ধরেন এই যে মানে আমার লাস্ট ছবি ছিল মুক্তিযুদ্ধের উপর ওরা 7 জন, ওটার পরে এই লাস্ট অলমোস্ট 2.5 বছর ধরে আমি চেষ্টা করছি যে এই পিলখানা বা এই যে গুম খুন হয়েছে এগুলোকে নিয়ে কাজ করার জন্য। বাট এখন পর্যন্ত একটা জায়গা থেকেও আমি কোনো ইতিবাচক সাড়া পাইনি যে না ঠিক আছে তুমি এগুলো করতে যাচ্ছ, আমরা তোমার পাশে আছি। সবারই একটা ভয় কাজ করে, সবাই সবকিছু ক্লিয়ার সবার সামনে, তাই না? এই যে পিলখানা কমিশনের রিপোর্ট আসলো, এত গুম খুন নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করলো, তারপরও আমরা কেন জানি এগুলোকে টাচ করতে চাই না। আমরা যতদিন এগুলা থেকে বের হয়ে আসতে না পারবো ততদিন আমরা আমাদের বাচ্চাদের, আমরা আমাদের জনগণের, আমরা আমাদের নাগরিকদের এই যে রক্তক্ষয়ী অভ্যুত্থান, এটাকে আমরা সঠিক মর্যাদা দিতে পারবো। ওই যে বললো যে কেন 2 বছরের মাথায় এসে জুলাই নিয়ে কোয়েশ্চেন উঠতেছে, কারণ আমরা তো জুলাইকে মানুষের সামনে তুলে ধরতে পারি নাই, এটার মহিমাটাকে সামনে আনতে পারি নাই। তো আমাদের উচিত সরকারিভাবে, বেসরকারিভাবে, শুধু জুলাই না, আমি শুধু জুলাইয়ের কথা বলবো না, আমাদের প্রত্যেকটা সময়ের, আমাদের ইতিহাসের রাইট পয়েন্টগুলোকে সঠিকভাবে চলচ্চিত্রে হোক, নাটকে হোক, অন্যান্য ফরম্যাট হোক, এগুলোকে সামনে নিয়ে আসা। আমি একটু হায়াতের সঙ্গে যোগ করি। 24-এর পরে আমাদের এই গল্পগুলো বলার সুযোগ হয়েছে। ধরেন বিগ ইভেন্ট যেটা আছে, ইলিয়াস আলীকে নিয়ে একটা সিনেমা হতে পারে, পিলখানা নিয়ে হতে পারে, 10 ট্রাকে আসলে কি হয়েছিল সেটা নিয়ে হতে পারে, আবার জজ মিয়ার যে নাটকটাকে নিয়ে, শাপলা নিয়ে হতে পারে, জজ মিয়াকে নাটক বলা হচ্ছে, আসলে কি হয়েছিল সেটা আমরা সিনেমা দিয়ে জানতে পারি। আমি 24-এর পরে বিএনপি পন্থী কয়েকজন মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি বললাম ভাই 2018 নির্বাচনের আগে আপনাদের উপরে যেই ধরনের অত্যাচার হয়েছে সেটা নিয়ে একটা সিনেমা হতে পারে, আমি আপনাকে গল্প দিচ্ছি। আমি খুব ছোট্ট করে একটা গল্প, সত্য ঘটনা বলি। মেয়ের বিয়ে হয়েছে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করে হইচই করে চলে গেছে, এখন মেয়েটা তো জামাই নিয়ে যাবে, বর নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা দিচ্ছে, বলছে একটু ওয়েট করেন। যখন পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে তখন একজন একটা বাইক নিয়ে ওই জামাই এবং মেয়েকে বাইকে তুলে চরের ভেতর চলে যাচ্ছে। 5 কিলো 7 কিলো দূরে গিয়ে দেখা যায় যে নদীর ভেতরে একটা ডিঙি নৌকায় একটা বৃদ্ধ বসে আছে, মেয়েকে নিয়ে তার কাছে যাচ্ছে, এবং সেই বৃদ্ধ নেমে এসে এই মেয়েকে তার জামাইয়ের হাতে তুলে দিচ্ছে। এই লোকটা, বৃদ্ধটা মেয়েটার বাবা, সে নিজের মেয়ের বিয়েতে আসতে পারে নাই, কারণ আসলে তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে মামলা আছে, গাড়ি পুরানো মামলা, অমুক তমুক, এটা সেটা গায়েবী মামলা আছে। আমি বলছি ভাই এই গল্পগুলো আপনারা বলেন, আমরা গল্প দেই, আপনারা করেন, কিন্তু আমি কোনো জায়গা থেকে সাড়া পাইনি। আচ্ছা, আজকে এই প্রোগ্রামের থ্রুতে বলতে চাবো এই যে আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আমাদের চলচ্চিত্র তো সবসময় তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক, ওখান থেকে অনুদান টনুদান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত সবার আগে, সালাউদ্দিন সাহেবের উচিত এই গুম খুন নিয়ে স্পেশাল ফান্ডিং দেয়া। 100 না, যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, সালাউদ্দিন সাহেবকে বলবো, উনি তো সব কিছু, যে আপনি তো মন্ত্রী মহোদয়, আপনার মন্ত্রণালয়কে বলেন এগুলোকে পৃষ্ঠপোষকতা করতে। সবকিছু তথ্য কেন করবে? সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ কি? সংস্কৃতি মন্ত্রণালয় করুক, অন্যান্য মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতার দরকার। যে আমরা চাই তোমরা এই জুলাইকে বা এই গণ অভ্যুত্থান বা এই 17 বছরে যা যা অপকর্ম হয়েছে সেগুলোকে তুলে ধরার জন্য কাজ করো, আমরা এগুলোকে পৃষ্ঠপোষকতা করব। বাট এখন পর্যন্ত সেটার কোনো সাইন আমরা দেখি নাই। আমরা দেখছি যে বিলিয়ন ডলার খরচ করে ব্রিজ ট্রিজ এটা ওইটা নানান ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, কিন্তু এটা আসলে আমাদের জাতির মনন তৈরি করার স্ট্রাকচার, এটাতেও কাজ করা দরকার। আমি মনে করি অন্তত 1000 কোটি টাকা বাজেট করে বা 500 কোটি টাকা বাজেট করে যে কিছু কাজ হোক, এই কাজটা যেন সরকার করে, এটা আমাদের। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসছি। মোহাম্মদ আসাদুল্লাহ, আপনার কাছেই। বিনোদন জগৎ, এর মধ্যে তো অনেক কিছু আসলে আছে, অনেক ধরনের মাধ্যম এখানে রয়েছে। আমরা যদি গানের কথা বলি, বাংলাদেশের অনেক শিল্পী বাইরে গিয়ে কাজ করছেন, বা বাইরে থেকে অনেক শিল্পী বাংলাদেশে আসেন, কনসার্ট করেন। বিনোদনের যে কনসার্টের কথা যদি বলি, পাকিস্তান থেকে একজন শিল্পী আতিফ আসলাম, তিনি এসে কনসার্ট করেছেন একাধিকবার বাংলাদেশে, এবং বাংলাদেশে ভারত থেকে একজন শিল্পী অনুপম রায়, তারও আসার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেটি বন্ধ হয়েছে। তো এই বিষয়গুলো কি আমাদের বিনোদন মাধ্যমকে কিংবা আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে কিনা, কি মনে হয় আপনার?
অবশ্যই করছে। কালচারটা যদি বাংলাদেশে অনুপম রায়ের অডিয়েন্স থাকে তাহলে তার কনসার্ট করার জায়গা আছে, জায়গা রাখা উচিত। কিন্তু সেই সাথে একই ব্যাপার যে আমার দেশের শিল্পী ভারতে গিয়ে কনসার্ট করতে পারবে কিনা। জেমসের ওইখানে অনেক বড় একটা অডিয়েন্স আছে, আমাদের মাইলসের আছে, শিরোনামহীনের আছে, তারা পারছে কিনা। তারা না পারলে তো এখানে আপনি যখন অন্য একটা দেশ, আপনার সাথে আমার কথা হবে দেনা পাওনার, আপনি আমাকে কি দিচ্ছেন, বিনিময়ে আমার কাছ থেকে কি নিচ্ছেন। যখন এটা বৈষম্য হবে আমরা আবার এটা নিয়ে কথা বলবো। তো সুতরাং যদি বৈষম্যটা না থাকে তাহলে আমি মনে করি সবাই আসতে পারে। আমি পাকিস্তানের কোন একটা কালচারাল প্রোগ্রামে পাকিস্তানের কালচারাল কিছু মানুষজন ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে আতিফ আসলাম আসেন, তারপরে আমাদের ওই যে রাহাত ফতে আলী খান আসেন, তো আমাদের দেশ থেকে কেউ যেতে পারে কিনা। তো বলছে যে দেখেন রাহাত ফতে আলী বা আতিফ আসলামের এই দেশে অডিয়েন্স আছে, তো পাকিস্তানে যদি আপনাদের অডিয়েন্স থাকে তাহলেই না ওরা করবে, আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই। তো ইন্ডিয়াতে আমাদের অডিয়েন্স আছে, কিন্তু ওরা আমাদের শিল্পীকে, আমাদের আসিফ আকবরকে 17 বছর ধরে তারা দেয় নাই, ভিসা দেয় নাই। বাংলাদেশে সব চ্যানেল, ইন্ডিয়ান সব চ্যানেল চলে, ইন্ডিয়ায় বাংলাদেশে কোনো চ্যানেল চলে না। তো এই জায়গাটা সমানে সমান হতে হবে। তুমি অনেক বড় দেশ, তোমার মনটাও বড় করো। তুমি আমাকে দিচ্ছ, তুমি আমার থেকে নাও, না নিলে এটা হবে না। এই জায়গাটা আমাদের বিপ্লবের একটা প্রত্যাশা। আমরা লাস্টলি খিজির হায়াত খান আপনাকে জিজ্ঞেস করতে চাই, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে আপনার স্বপ্নের জায়গাটা জানতে চাই। আমার স্বপ্নের জায়গা হচ্ছে যে বাংলাদেশের যে এই অফুরন্ত ট্যালেন্ট, এই এত প্রতিকূলতার মাঝেও আমাদের ছেলেদের ছবি ক্যানসে যাচ্ছে, আমাদের ছেলেদের ছবি রটারডামে যাচ্ছে, আমাদের ছেলেদের ছবি টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাচ্ছে, সিডনিতে যাচ্ছে। আমাদের এদেরকে আমাদের আসলে সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। এই যে একটা ইন্ডাস্ট্রি একসময় বিএফডিসি কেন্দ্রিক ছিল, এটাকে বিএফডিসি কেন্দ্রিক বের করে এনে এটার যেই জায়গাগুলোতে আমাদের সংস্কার দরকার, যেটা নিয়ে আমরা চিৎকার করে গিয়েছি বিগত 2.5 বছর, কেউ শুনে নাই। না তথ্য মন্ত্রণালয় শুনছে, না সাংস্কৃতিক মন্ত্রণালয় শুনছে। আমি একটা বোর্ডে ছিলাম, আমি দেখেছি এখনো বাংলাদেশের সেন্সর বোর্ডের যে সার্টিফিকেটটা 1960 ডিজাইন, এটা হতে পারে না। শুধু নামটা চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ হয় নাই। আইন চেঞ্জ হয় নাই, বিধিমালা চেঞ্জ হয় নাই, বোর্ডের গঠন প্রণালী চেঞ্জ হয় নাই। এগুলো থেকে বেরোয় আসতে হবে। বাংলাদেশে একটা ফিল্ম ফেস্টিভ্যালে একটা ছবি দেখাইতে হলে সেন্সর বোর্ডের সার্টিফিকেশন লাগে কেন? এই যে আমাদের আইনগুলা, এই যে আমাদের মানধাত্তামনের আইনগুলা এবং সিনেমা বান্ধব আইন নীতি পৃষ্ঠপোষকতা নিতে হবে। আমাদের এই অফুরন্ত ট্যালেন্টকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তাহলেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আগাবে। রাজনীতি দিয়ে যদি চলচ্চিত্রকে আটকে রাখার চেষ্টা আমরা করি, না চলচ্চিত্র আগাবে, না আমাদের সংস্কৃতি আগাবে, না বাংলাদেশ আগাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আমাদের তারকাকথনে আসবার জন্য, এবং আশা করছি যে ইতিবাচকতার স্বপ্ন আমরা দেখি, যে অগ্রসর আমরা হতে চাই, এগিয়ে যেতে চাই, আমাদের এই স্বপ্নগুলো এগিয়ে যাক। এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা মাধ্যম, সেটা অর্থনীতি হোক, সংস্কৃতি হোক, রাজনীতি হোক, সব দিকেই আমরা আসলে সমৃদ্ধি চাই, সব দিকেই আমরা সুস্থতা চাই, সব দিকেই আমরা ইতিবাচকতা চাই। আশা করছি সেই পথেই হাঁটবে বাংলাদেশ, এবং আমরা সকলের সেই সম্মিলিত প্রয়াসটা থাকবে, ঐকান্তিক প্রচেষ্টাটা থাকবে। আশা করছি আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দর্শক, আপনাদেরকেও আমরা সেই পথেই স্বাগত জানাবো, এবং আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।